এই ভিডিওতে আমরা এসএসসি সিজিএল রিলেটেড সমস্ত ডাউট নিয়ে আলোচনা করব, যেমনটা এর আগের একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা তোমাদের সমস্ত ডাউটগুলো জানাও। তো সেই ডাউটগুলোকে নিয়ে একসাথে কম্পাইল করে একটা ভিডিও হবে, যে ভিডিওটা দেখার পর এসএসসি সিজিএল রিলেটেড ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, আমি এটা আশা করতে পারি। তো এখানে কি কি কভার করা হবে: কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত ডিটেলস, সেকশনাল কাট অফ আছে কিনা, এজ সংক্রান্ত, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, এএও ডব্লিউ জেএসও এদের কোয়ালিফিকেশন, আর আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমার মনে হয় তোমাদেরকে জানানো হবে, সেটা এই ভিডিওতে আলোচনা আমরা করব। ফার্স্ট দেখে নাও, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কি 22 তারিখ। তো যেখানেই তুমি দেখবে ক্রুশিয়াল ডেট, যেখানেই তুমি দেখবে ক্রুশিয়াল ডেট কথাটা উচ্চারণ করা হয়েছে, সেখানেই জানবে তোমার ক্রুশিয়াল ডেট হচ্ছে নান আদার দেন 22/6/2026। তারপরে লাস্ট ডেটগুলো দেখে নিতে পারো, কবে কারেকশন উইন্ডো খুলবে। পরীক্ষা ধরে নাও আগস্টের সেকেন্ড উইক থেকে হওয়ার চান্স আছে, ডিসেম্বরের সেকেন্ড তা থার্ড উইকেও হয়তো আমাদের মেন্স হতে পারে। এবার যদি প্রিলিমস পিছোয় তাহলে মেন্সও পিছবে। ওকে, এবার দেখো, যারা যারা আগামী এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বাজারে চলে এসেছে একদম নতুন বই, লেটেস্ট 2027 এক্সামকে টার্গেট করে এপ্রিল 2026-এর এডিশন ম্যাথ, এটা আমাদের জিকে, আর এটা রিজনিং। এই বইগুলোতে পুরোটাই 7500-র কাছাকাছি পিওয়াইকিউ আছে। এসএসসি অল টাইম হিট কোশ্চেন বলে আলাদা একটা সেকশন করা আছে, যেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। তাছাড়াও তোমাদের নতুন কোশ্চেন কিছু বানিয়ে দেওয়া আছে, যে পুরনো প্রিভিয়াস ইয়ারের করার পর তুমি নতুন কোশ্চেন ট্রাই করতে পারো, দেখছো তুমি পারছো কি পারছো না। এডিকুইটি প্যাটার্ন বই, আরো তোমাদের যে সেকশনাল টাইমিং, সেই টাইমে কি করে ফলো করতে হয় তার জন্য স্মার্ট অ্যাপ্রোচও আছে, এবং প্রত্যেকটা বই চ্যাপ্টার ওয়াইজ ও টাইপ ওয়াইজ। এই সবগুলো বইয়ের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই নিয়ে বইগুলো পারচেজ করে তোমাদের প্রিপারেশনে কাজে লাগাতে পারো। এই বইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের জন্য খুব ভালো হবে, এবং আমরা জানি এসএসসি তে 80% প্রিভিয়াস ইয়ারই থাকে। তো অবশ্যই তোমরা বইগুলো নিয়ে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক থাকবে। ওকে, এবার আমরা দেখে নিচ্ছি তারপরটাও। আমরা দেখবো জেএসওর স্পেশাল কোয়ালিফিকেশন আছে কি? ইয়েস আছে। তার মানে কি, জেএসওর ফর্ম কিন্তু সবাই ফিল আপ করতে পারবে না। জেএসওর ফর্ম ফিল আপ করার জন্য তোমার নির্দিষ্ট কিছু কোয়ালিফিকেশন থাকা বাঞ্ছনীয়। কি? জেএসওর ক্ষেত্রে বলছে 60% ইন ম্যাথস ইন ক্লাস 12 অর স্ট্যাটিস্টিক্স ইন গ্র্যাজুয়েশন উইথ অর এ সাবজেক্ট। তার মানে কি, স্ট্যাটিস্টিক্স থাকলেই হবে। সেটা তোমার গ্র্যাজুয়েশনে ধরো তুমি অঙ্ক নিয়েছো, পাশে একটা পেপার রেখেছো, তাও হবে। আবার তুমি স্ট্যাটিস্টিক্সে গ্র্যাজুয়েশন করেছো, তাও হবে। রেফারেন্সের জন্য আমি পেপার কাটিং তো বলতে পারবো না, নোটিফিকেশন কাটিংও লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এবার স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, এর জন্য কি আছে? এর জন্য কিন্তু তোমার ব্যাচেলার্স লাগবে, এবং অনেক কিছুতে ব্যাচেলার্স লাগলেও হবে। স্ট্যাটিস্টিক্সে থাকলেও হবে, ম্যাথামেটিক্সে থাকলেও হবে। এবার কিন্তু প্রচুর অপশন দিয়েছে, যেটা অন্যবারে থাকে না। ইকোনমিক্সে থাকলে হবে, ডেমোগ্রাফিতে থাকলে হবে, পপুলেশন স্টাডিজ, আর এমনকি নতুন যেসব সাবজেক্ট দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, মানে কম্পিউটার নাম থাকলেই হবে। আমি তো আর জানিও না যে কম্পিউটার নিয়ে এতগুলো হতো পড়াশোনা। ডেটা সায়েন্স, এই সমস্তগুলো থাকলে কিন্তু তুমি এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারো। এবার লেখা আছে অল আদার পোস্ট, তার মানে এএও মানে ডাবলএও আর জিএসও ছাড়া বাকি পোস্টগুলোর জন্য জাস্ট ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। জাস্ট এই যে রেস্ট কোয়ালিফিকেশন কি লেখা আছে, অনলি গ্র্যাজুয়েশন পাস। শুধুমাত্র কোনো পার্সেন্টেজ বলা নেই, আমাদের পাসিং ক্রাইটেরিয়া থাকে 30%, এই 30% পেলেই তুমি পাস। বাদ বাকি আর একটা এক্সট্রা নাম্বারও তোমার লাগবে না, সে তুমি ওপেনে করো, রেগুলারে করো, ডিস্টেন্সে করো, যেখান থেকে খুশি করো। শুধু এই জিনিসটা থাকতে হবে, রিকগনাইজড বাই ইউজিসি। তোমার যে ইউনিভার্সিটি যেখানে তুমি করছো, তাকে ইউজিসি মান্যতা দেয় কিনা, এটাই আমাদের কাছে মেন গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, এবার দেখো ডাবল এর ক্ষেত্রে কি আছে দেখে নি। প্লেন গ্রাজুয়েশন হলেই কিন্তু ডাবল এর জন্য এবার এলিজিবল। ডাবল এর জন্য প্লেন গ্রাজুয়েশন হলেই এলিজিবল। ওকে, এবার কিন্তু কিছু চেঞ্জ আছে। ওকে, দেখে নাও। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি? ব্যাচেলার ডিগ্রি, রিকগনাইজড ইউনিভার্সিটি। এইটা কিন্তু ডিজায়ারেবল দিয়েছে। ডিজায়ারেবল মানে কি? মানে না থাকলেও চলবে, থাকলে একটু ভালো হয়। ডিজায়ারেবল মানে হচ্ছে এইটা, যে না থাকলেও চলবে, থাকলে একটু ভালো হয়। মানে ডিজায়ারেবল ব্যাপারটা হচ্ছে আমাদের ওই মন্ত্রীর মতো, যে জানি পড়াশোনা নেই তাও মন্ত্রী হয়ে গেছে। মানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হচ্ছে এডুকেশন মন্ত্রীদের ক্ষেত্রে, যে না থাকলেও চলবে, তাও একটু থাকলে ভালো হয়। তো এইখানে ডিজায়ারেবল হচ্ছে তোমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এইগুলো যেন থাকে।
তোমার এগুলোতে অর মাস্টার্স থাকতে পারে, এই জিনিসগুলোতে দেখে নাও, এগুলো ডিজায়ারেবল। এবার এই পোস্টের জন্য যেহেতু কোনো ইন্টারভিউ নেই, এই পোস্টের জন্য কোনো ইন্টারভিউ নেই, তাহলে ডিজায়ারেবল আমি কি করব? আমার তো শুধু নাম্বার দেখে সিলেকশন হবে। তো সেক্ষেত্রে তুমি ইকোনমিক্স পড়ে নিয়ে তারপর তুমি পরীক্ষাটা দিতে পারো, একটা স্পেশাল পেপার তো থাকে না। এই জেএসও আর ডাবল এও হলে কি হবে, তোমাকে 200 নাম্বারের একটা স্পেশাল পেপার দিতে হবে। তো সেক্ষেত্রে তুমি পড়াশোনা করে অবশ্যই দিতে পারো। আচ্ছা, এসেনশিয়াল এবার আচ্ছা, এবার দেখো একটা স্টেট ক্যাডার এবার হয়েছে, এবার একটা স্টেট ক্যাডার হয়েছে, তার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি দিয়েছে? স্টেট ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। তার জন্য এসেনশিয়াল দিয়েছে স্টেট ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, বা তোমাকে তোমার ওই মাধ্যমিক লেভেলে ওই মানে এই যে এইটা স্কুল এক্সামিনেশন ফর্মে রিকগনাইজ, তোমাকে কিন্তু ওইটা জানতে হবে। তো তার জন্য কি, তার জন্য আমাদের যারা স্টেট ক্যাডার ওয়েস্ট বেঙ্গল ফিল আপ করছো, তার জন্য তোমাকে থাকতে হবে নাই বাংলা নাই নেপালি, এই দুটো কিন্তু আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়াই। আচ্ছা, এবার ধরো তুমি বললে আমি এএও বা জেএস এর জন্য অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে আলাদা আলাদা 3টে কাট অফ বেরোবে, একটা সমস্ত পোস্টের জন্য, একটা ডাবল এর জন্য, একটা জেএস এর জন্য। কাট অফ বেরোলো, বেরোনোর পর দেখা গেল তুমি এওতে এলিজিবল, কিন্তু তুমি পরীক্ষা দিতে গেলে না, তাহলে কি কিছু হবে? না, কিচ্ছু হবে না। তাহলে কিন্তু কিচ্ছু হবে না। ওকে, এটা যেন মাথায় রেখে দাও যে তুমি একবার মানে দিলে, কি বলে, তুমি পাস করলে, কাট অফ ক্লিয়ার করলে 3টেরই, যে তুমি পড়াশোনা করনি জিএস এর জন্য, ডাবল এর জন্য, তুমি পরীক্ষা দিতে গেলে না, কোনো ইস্যু নেই। ক্লিয়ার কাট অফ বাট ডোন্ট অ্যাপিয়ার, নো ইস্যু। ওকে, মাথায় রাখবে। আর তুমি পাস করে গেলেও ডাবল এও হচ্ছে একমাত্র এসএসসির মধ্যে পোস্ট যেখানে তুমি চাকরি পাওয়ার পর তোমাকে এসএএস এক্সাম দিতে হয় উইদিন 3 ইয়ার্স আর উইদিন 2 ইয়ার্স। এইটা তুমি যদি দাও এবং পাস করো তবেই কিন্তু তোমার কনফার্মেশন হয়, না হলে এই চাকরিতে তোমাকে ডিমোশন ফেস করতে হলেও হতে পারে। এটা তোমরা অবশ্যই মাথায় রেখো। ওকে, এবার দেখো এজ ক্রাইটেরিয়া, কবে থেকে এজ কাউন্ট হবে? এজের কিন্তু ক্রুশিয়াল ডেট 1/8/2026, 22/6টা এজের না। ওকে, ওটা বিভিন্ন সার্টিফিকেটের। আর তোমার যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তারাও এসএমএস করেছে আমরা করতে পারবো কিনা। ফাইনাল ইয়ার স্টুডেন্ট অবশ্যই করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশনের রেজাল্ট কিন্তু 1/8/2026-এর মধ্যে বেরিয়ে যেতে হবে, তবেই তুমি করতে পারবে। এবার তুমি জেনে নাও তোমার ইউনিভার্সিটির কাছে যে তোমার যে গ্র্যাজুয়েশনের রেজাল্ট সেটা 1/8/2026-এর মধ্যে বেরোবে কি বেরোবে না। এবার দেখা গেল তুমি তুমি তো আর এখন জানো না যে এর মধ্যে বেরোবে কি বেরোবে না, তুমি অ্যাপ্লাই করে দিলে, তুমি অ্যাপ্লাই করে দিলে, দিয়ে যখন পরীক্ষা দিতে গেলে মানে 1/8/2026-এর মধ্যে রেজাল্ট বেরোলো না, তাহলে কি হবে? তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে, ইয়েস, তোমার নাম ফাইনাল মেরিটে আসবে, ইয়েস, কিন্তু তুমি কি হবে, তুমি ডিভিতে হয়ে যাবে রিজেক্টেড। তো সেক্ষেত্রে তোমার আগামী সিজিএল এর জন্য কোনো এফেক্ট পড়বে না, এর পরের বার তুমি আবার সিজিএল দিতে পারবে, কিন্তু তোমাকে আলটিমেটলি সিলেকশন দেওয়া হবে না। এই 1/8/2000 থেকে একদিনও যদি বেশি হয়ে যায়, 2/8/2026ও যদি হয়ে যায়, তাও কিন্তু তোমার সিলেকশন হবে না। সেম একইটা এজের ক্ষেত্রেও তাই, 1/8-এর জায়গায় তোমার যদি 2/8 হয়ে যায়, মানে তাও কিন্তু তোমার হবে না, মানে এই ক্ষেত্রে আর পরে তো না, আগে যদি হয়ে যায়, মানে বেশি বয়স যদি হয়ে যায়, তাও কিন্তু তোমার সিলেকশন হবে না, মানে সিলেকশন হবে তুমি ডিভিতে বাদ চলে যাবে। এবার দেখো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর এখনো বেঙ্গল কম্পিটিটিভ আয়না গ্রুপে জয়েন করোনি, অবশ্যই জয়েন করে নাও, দুটোই লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে জয়েন করে নাও, না করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে চাকরি পরীক্ষা সংক্রান্ত রিলেটেড, চাকরি পরীক্ষা রিলেটেড সংক্রান্ত একই তো হলো। যাই হোক, এবার এবার আসছি মেন সবচেয়ে যেটা সবচেয়ে বেশি ডাউট, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট নিয়ে। এইখানে এই লাইনটা বলেছিলাম ভিডিওতে আগেরটাতে, যেটা আমার পড়া ভুল হয়ে গেছিল, কিন্তু নিচে আমি ডেসক্রিপশনে পিন কমেন্টে দিয়ে দিয়েছিলাম, ডেসক্রিপশনে তো না, কমেন্ট বক্সে। কি বলছে? দ্য কমিশন উইল নট ইনসিস্ট অন ক্যান্ডিডেট producing OBC certificate issued within crucial or cutoff date. The candidate of OBC candidate will remain provisional subject to verification of his or her claim by the অ্যাপয়েন্টিং অথরিটি। বলছে কমিশন এটা বলছে না যে ওই দিনের মধ্যেই তুমি সার্টিফিকেটটা বার করো, এটা কমিশন কিন্তু ইনসিস্ট করছে না, মানে জোর দিচ্ছে না, তবে তোমাকে দেখাতে হবে যে তুমি ওই টাইম লাইনের মধ্যে ওবিসিতে ছিলে। তোমাকে দেখাতে হবে যে যে পরীক্ষার যে ডেটটা ক্রুশিয়াল ডেট 22/6, তার মধ্যে তুমি ওবিসির মধ্যে ছিলে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আর তোমার যে ভেরিফিকেশন এটা কে করবে? অ্যাপয়েন্টিং অথরিটি। দেখো আগে কিন্তু ডিভি করাতো এসএসসি, আগে ডিভি কে করাতো? এসএসসি 2022-এর আগে অবধি। এসএসসি 3 বছরের পুরনো ওবিসি হলেও তাকে মান্যতা দিত, এবং সুপ্রিম কোর্টের একটা রুলে বলা হয় যে 6 মান্থস তোমার যে মানে ক্রুশিয়াল ডেট তার পরের 6 মাস হলেও তাকে মান্যতা দেওয়া হবে। কিন্তু এখন পুরোপুরি ডিভি করাবে তোমার ডিপার্টমেন্ট। এবার ডিপার্টমেন্ট তো কিছু না, ডিপার্টমেন্ট হচ্ছে একটা গ্রুপ অফ পিপল
ডিপার্টমেন্টের মধ্যে কি আছে, একটা কিছু মানুষ আছে। এবার সেই মানুষের মধ্যে বিভিন্ন রকমের ক্যাটাগরির লোক আছে। কেউ কেউ নিজেকেই সবকিছু মনে করে, সে ভাববে হয়তো তোমার চাকরিটা সেই দিয়েছে, তুমি পড়াশোনা করনি, কিচ্ছু করনি, তোমার চাকরিটা তার হাতেই আছে, তাই জন্য সে তোমার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারে। যদিও একটা ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার ক্যান্সেল করা খুব কঠিন। এই কদিন আগে একটা ডিপার্টমেন্টের একটা নোটিশ আমার কাছে আসলো, যেখানে একজনকে ওরকম কিন্তু বাদ দেওয়া হয়েছে। তার যে ডেট, সেটা ক্রুশিয়াল ডেটের পরে, তার ওবিসি সার্টিফিকেটটা ক্রুশিয়াল ডেটের পরে ছিল বলে তাকে বাদ দেওয়া হয়েছিল, এবং সেটা কিন্তু আমার কাছে এসছে, আমি দেখেছি। তো সেইখান থেকে আমি তোমাকে বলে দিচ্ছি পরের ক্যাটাগরিতে যে কি করা উচিত, কি করা উচিত না। তার কারণ এখন কিন্তু এসএসসি হাত তুলে দেবে। এখন এসএসসি হাত তুলে দেবে। আগে যেটা হতো, যখন ডিপার্টমেন্ট থেকে কিছু বললে তুমি এসএসসি কে জানাতে পারতে, এসএসসি তোমার ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দিত যে এটা করতে হবে। কিন্তু এখন পুরোটাই এসএসসি নিজের উপর থেকে মানে দায়িত্ব ছেড়ে দিয়েছে, দায়িত্ব ছেড়ে দিয়ে বলছে যে আমরা বাবা হাত তুলে নিয়েছি, তোমার ডিপার্টমেন্ট যা বুঝবে সেটাই সব হবে। তো সেক্ষেত্রে একটু ভেবেচিন্তে তোমরা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। ওকে, দেখো এইবার আমরা মেইন জিনিসে আছি। তার আগে দেখো, যারা যারা ম্যাথ রিজনিং অনলাইন ফাউন্ডেশন ক্লাস করতে চাও, অনলাইন বা অফলাইন দুটো মোডেই অ্যাভেলেবেল আছে, দুটো ক্লাসই কিন্তু নতুন স্টার্ট হয়েছে। অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জয়েন করতে পারো। শুধু অন্যান্য অন্যান্য ক্লাসের মতো বা অন্যান্য কোনো জায়গার মতো শুধু এখানে ক্লাস করালাম, তোমাদের পড়িয়ে দিয়ে চলে গেলাম, সেটা কিন্তু হয় না। এখানে হয় অনেক স্পেশাল কিছু। কি স্পেশাল কিছু হয় এখানে? কোশ্চেন থাকে প্রথম কথা বাংলা আর ইংরেজিতে। বাংলাতে সেন্ট্রাল লেভেলের প্রিপারেশনের জন্য অঙ্ক ক্লাস বা রিজনিং ক্লাস তুমি খুব কম পাবে। শুধুমাত্র অঙ্ক রিজনিংয়ে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তার সঙ্গে ইংলিশ জিকের একদম কমপ্লিট স্টাডি প্ল্যান আসবে, ডেলি শিডিউল, যে ডেলি কি করা উচিত কি না করা উচিত, এসএসসির জন্য এবং বোথ এনটিপিসির জন্যই কিন্তু এখানে তোমাদেরকে দেওয়া হবে। তার সঙ্গে তুমি ডাউট গ্রুপ পাবে, যেটা অন্য কোথাও পাওয়া মুশকিল। যে তুমি ক্লাস তো করে ফেললে, তারপর তোমাকে বোঝাবে কি যে আমার এখানে সমস্যা হচ্ছে, এটা বুঝতে সমস্যা হচ্ছে, এই ক্লাসটা কি করে করব, এই সামনেই পরীক্ষা আছে তার জন্য কি করে প্রিপারেশন নেব, দুটো পরীক্ষা ক্ল্যাশ করে যাচ্ছে তার জন্য কি করব, এর জন্য কিন্তু তুমি 1-to-1 ডাউট ক্লিয়ারিং সেশন পাবে। এবং তার সঙ্গে তুমি ডাউট গ্রুপ, সমস্ত কিছু এখানে ইনক্লুডেড থাকবে সমস্ত পরীক্ষার জন্য। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই ডিটেলস জেনে নিতে পারো, যে অনলাইন বা অফলাইনে তুমি ক্লাস করতে পারো। এবার দেখো, কাস্ট সার্টিফিকেট ডাউট। কাস্ট সার্টিফিকেটে কি কি ডাউট দেখবো, এই কাস্ট সার্টিফিকেট দেখবো। আগে সবচেয়ে সহজ দিয়ে শুরু করি, এসসি এসটি। দুটো কেস আছে, একটা আইডিয়াল কেস, মানে কোনটা হলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া উচিত, আর আরেকটা 100% কেস। তার কারণ কি, দেখা গেল তোমাকে যে ডিবি করাচ্ছে সে ওই রকম একটা টেরা লোক, তার উপরে যে বস আছে সে আরো টেরা লোক, তখন কিন্তু টেরারও একটা বাপ আছে। তো তুমি কি করে নিয়ে গেলে টেরার বাপও তোমাকে আটকাতে পারবে না, সেটা নিয়ে এখানে আলোচনা হবে। আইডিয়াল কেস কি, এসসি এসটি কিন্তু তোমার যদি স্টেট সার্টিফিকেট থাকে তাহলেই চলে যাওয়া উচিত, যে কোনো ডেটে বানালেই চলে যাওয়া উচিত, এটা হচ্ছে উচিত আইডিয়াল কেস। এবার 100% সেফ কি করে থাকবে? 100% সেফ থাকবে যদি তুমি সেন্ট্রাল ফরম্যাট বানিয়ে নাও আর কারেন্ট ইয়ার বানিয়ে নাও। তার মানে কি, তুমি ধরো 2024 তো এটা 2026-এ একটা সেন্ট্রাল ফরম্যাট বানিয়ে নেবে, আবার 2027 পড়ে যাবে, 2027-এ আবার একটা বানিয়ে নেবে। প্রত্যেক বছর একটা করে সেন্ট্রাল ফরম্যাট বানাতে থাকো, একটা করেই, তোমার আর এক্সট্রা কিছু করতে হবে না। এবার হ্যাঁ, সেন্ট্রাল ফরম্যাট চাইলে তুমি দুটো বানাতে পারো, কারণ অনেক সময় কিন্তু রেলওয়েতে তোমার যে সার্টিফিকেটটা সেটা নিয়ে নেওয়া হয়। সরি না, রেলওয়েতে ওবিসি এনসিএল নেওয়া হয়, এসসি নেওয়া হবে না। তো তুমি একটা করেই বানিয়ে নিতে পারো, কোনো চিন্তা নেই এক্ষেত্রে। আমি এটা ভুল বলে দিলাম। এবার আসছে ইডব্লিউএস এর ক্ষেত্রে আরেকটু টেরা। ইডব্লিউএস এর ক্ষেত্রে একদম ক্লিয়ারলি মেনশন আছে ভ্যালিড ফর, তোমার সার্টিফিকেটটা ভালো করে চেক করবে, দেখবে সার্টিফিকেটে যেন এই কথাটা লেখা থাকে। সার্টিফিকেটে কি লেখা থাকে? ভ্যালিড ফর ফিনান্সিয়াল ইয়ার 2026-27 অন দ্য বেসিস অফ ইনকাম ইন ফিনান্সিয়াল ইয়ার 2025-26। আর তোমার সেন্ট্রাল লিস্ট বলে লেখা থাকলেই হবে, তাহলেই তোমার ইডব্লিউএস এর কিন্তু মান্যতা আছে। তার কারণ ইডব্লিউএস আমাদের নোটিফিকেশনে পুরোপুরি বলে দিয়েছে যে এইটা থাকতে হবে। আর যদি 100% সেফ থাকতে চাও, তাহলে প্রিপেয়ার করো বিফোর ক্লোজিং ডেট, ক্লোজিং ডেটের আগে এটা বানিয়ে নাও। ইডব্লিউএস কি করবে? ইডব্লিউএস প্রত্যেক বছর একটা করে বানাবে। কখন বানাবে? 1/4 এই ডেটটা যখন হয়ে যাবে, 1 এপ্রিল, তোমরা মানে তোমাদের যেখানেই হোক, মিউনিসিপ্যালিটি, এসডিও, এডিএম অফিস যেখানে হোক, সেখান থেকে তুমি ইডব্লিউএসটা বানিয়ে নিয়ে আসবে। ওকে, ইডব্লিউএস ক্লিয়ার হয়ে গেল। সবচেয়ে বেশি ডাউট হচ্ছে ওবিসি নিয়ে। সবচেয়ে বেশি ডাউট ওবিসি নিয়ে। দেখো ভালো করে, ওবিসিতে কিন্তু তোমাকে সেন্ট্রাল লিস্ট হতে হবে, সেন্ট্রাল ফরম্যাট, নো স্টেট ফরম্যাট হলে চলবে না। সেন্ট্রাল ফরম্যাটের এনসিএল, নন ক্রিমি লেয়ার তোমার কাছে থাকতে হবে, নন ক্রিমি লেয়ার থাকতে হবে। ওবিসি সার্টিফিকেটের ডেট কোথায় থাকে? ডেট থাকে রাইট কর্নারে, একদম সার্টিফিকেটের রাইট কর্নারে ডেট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ট্রাল লিস্ট, এই কথাটা কিন্তু উল্লেখ থাকতে হবে। আর ওখানে এই কথাটা উল্লেখ থাকতে হবে, এই সার্টিফিকেটটা তোমার চাকরির বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের জন্য, মানে কি বলে ওটাকে,
অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের জন্য তুমি এই সার্টিফিকেটটা নিচ্ছ। আর সেন্ট্রাল লিস্ট তোমার যে কাস্ট আছে সেটা সেন্ট্রাল লিস্টে আছে, অথবা আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই জিনিসটা যেন লেখা থাকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু না, বা স্টেট লিস্ট কিন্তু না। আইডিয়াল কেস বলি, আইডিয়াল কেস হচ্ছে এনসিএল ইস্যুড ইন 2025, তোমার কাছে একটা এনসিএল আছে 2025-এর, তুমি আরেকটা বানিয়ে ফেললে 2026, এটা হচ্ছে আইডিয়াল। কিন্তু 100% সেফ থাকলে তুমি কি করবে, তুমি একটা এনসিএল অবশ্যই বানাবে যেটা 1/4/2026-এর পর বানানো এবং বিফোর 22/6/2026-এ বানানো। এই জিনিসটা যদি থাকে তাহলে কোনো টেরার বাবা তোমাকে আটকাতে পারবে না। কি 1/4/2026-এর পর আর 22/6/2026-এর আগে তোমার কাছে যদি একটা এনসিএল থাকে তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি এসএসসির এবছরের সমস্ত পরীক্ষা দিতে পারবে। তাই এর মধ্যে একটা অবশ্যই এনসিএল বানিয়ে নাও। হ্যাঁ, এবার হতে পারে তোমার কাছে এখন এনসিএল নেই, তুমি অ্যাপ্লাই দিলে, অ্যাপ্লাই করলে এখন তুমি এনসিএল বানাতে পারলে না। সেক্ষেত্রে তোমার কাছে যদি 2025-এর কোনো এনসিএল থাকে তাহলে 2026-এ ক্রুশিয়াল ডেটের পরেও যদি বানিয়ে ফেলো, আবারও বলছি 100% সেফ থাকলে চেষ্টা করো এর আগেই বানাতে, চেষ্টা করো 22/6-এর আগেই বানাতে তোমার সার্টিফিকেটটা। কিন্তু যদি একান্তই বানাতে না পারো তাহলে এনশিওর করবে তোমার কাছে 2025-এর একটা অন্তত পক্ষে আছে, তারপরে তুমি 22/6-এর পরে একটা বানিয়েছো, এই ক্ষেত্রেও তোমার হয়ে যাবে কাজ, তোমাকে বাদ দেওয়া হবে না, তুমি ঝামেলা করে নিতে পারো। যদি আমি একটা রিসেন্ট দেখেছি যেখানে ক্রুশিয়াল ডেটের পরে বলে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট হয়নি। ওকে, কিন্তু দেখা গেল তোমার কাছে 2025-এর কোনো সার্টিফিকেট নেই, তোমার কাছে পুরনো সার্টিফিকেট নেই 2025-এর, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এই ডেটের মধ্যে সার্টিফিকেট করা বাধ্যতামূলক। তোমার কাছে যদি 2025-এর কিচ্ছু না থাকে তাহলে মেক শিওর যে তোমার যে ওবিসি সার্টিফিকেট সেটা যেন 22/6/2026-এর মধ্যে ইস্যু হয়ে যায়। কারণ যদি তোমার কাছে 22/6/2026-এর মধ্যে ইস্যু না করাতে পারো সেক্ষেত্রে তোমার ডিভিতে বেশ প্রবলেম হতে পারে, যদি তোমার কাছে 2025-এর কোনো ওবিসি সার্টিফিকেট না থাকে। ওবিসি সার্টিফিকেট মানে আমি কি বলছি, এনসিএল, এটা মাথায় রেখো। আরেকটা ডাউট আছে, কি ডাউট, দেখা গেল তুমি ওবিসি দিয়ে ফিল আপ করে দিলে, তুমি ইডব্লিউএস দিয়ে ফিল আপ করে দিলে, তুমি এসসি দিয়ে ফিল আপ করে দিলে, এসটি দিয়ে ফিল আপ করে দিলে, কিন্তু ডিভির সময় তুমি দেখাতে পারলে না, তাহলে তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল, তোমাকে এই ক্যাটাগরিতে কোনো সিলেকশন দেওয়া হবে না। এবার তুমি বলতে পারো আমি ফিল আপ করেছি কিন্তু আমার সিলেকশনটা আমি করে ফেলেছি ইউআরএ, আমি ফিল আপ করেছিলাম, ভেবেছিলাম সার্টিফিকেট বানাতে পারবো, বানাতে পারিনি, কিন্তু আমি সিলেকশন তো ইউআরএ নিয়ে নিয়েছি, তাহলে কি আমাকে সার্টিফিকেট দেখাতে হবে? অ্যান্সার হচ্ছে ইয়েস, তোমাকে সার্টিফিকেট দেখাতে হবে। তুমি যদি না দেখাতে পারো তাহলে আবার তোমার ক্যান্ডিডেচার নির্ভর করবে তোমার ডিপার্টমেন্টের ওপর। যে তুমি ওবিসি দিয়ে ফিল আপ করেছো, ইউআরএ সিলেকশন নিয়েছো, তার মানে এটা না যে তোমাকে ওবিসি আর দেখাতে হবে না, তুমি তো নিজেকে ওবিসি বলে জারি করেছিলে ওখানে, তাহলে অবশ্যই তোমাকে দেখাতে হবে। তুমি যদি দেখাতে না পারো তাহলে তোমার সঙ্গে কি করা হবে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে তোমার ডিপার্টমেন্টের ওপরে। মানে আমি দেখেছি মানে আমি নিজের চোখে দেখা যে ইডব্লিউএস দিয়ে অ্যাপ্লাই করেছে, তারপর এসে দেখা গেছে ইডব্লিউএস সার্টিফিকেটটা ফেক, ইডব্লিউএস একটা ফেক বানিয়ে এনেছিল, কিন্তু সিলেকশন ইউআরএ হয়েছিল, তাকে ধরার পর মানে রীতিমতো তাকে নাকানি চোবানি খাওয়ানো হয়েছিল, কেঁদে কেটে একাকার হয়ে গেছিল যে মানে আমি এই ভুল করে ফেলেছি, আর করবো না, আমার ইউআরএ হয়েছে, দিয়ে দেন, এরকম দেখা আছে। তো তার সঙ্গে কি হয়েছিল পরে সেটা আমি জানাবো না। আচ্ছা দেখো, ওকে, অনলি এবার ওবিসি এনসিএল এ কিছু হ্যাক আছে, বলে দিই এখানে একটুখানি। অনলি প্যারেন্টস ইনকাম কিন্তু এখানে দেখা হয়, ক্যান্ডিডেটের ইনকাম দেখা হয় না, বা ক্যান্ডিডেটের যদি বর বা বউ তার ইনকামও দেখা হয় না। মানে তোমার যদি বাবা মার ইনকাম 2-3 কোটি টাকা থাকে, সেই 2-3 কোটি টাকা তোমাকে ট্রান্সফার করে দিতে বলবে, তাহলে এখন বাবা মা কি হয়ে গেল, বাবা মার ইনকাম হয়ে গেল জিরো, দেখা গেল এটা বাবা, এটা ফাদার, আর এটা তুমি সন। তো ফাদারের ইনকাম হচ্ছে 1 crore 1 crore, ফাদার কি করলো, তোমাকে ট্রান্সফার করে দিল 1 CR, তাহলে তোমার ইনকাম হয়ে গেল 1 CR, মানে তোমার কাছে এখন আছে। বাবার ইনকাম জিরো, তাহলে তুমি ওবিসি এনসিএল, কারণ বাবার ইনকাম 8 লাখের নিচে। তো এটাই হচ্ছে নিয়ম, যেটাকে অবশ্যই বদলানো দরকার। একসঙ্গে যে ক্যান্ডিডেট তার ইনকামও দেখা উচিত। তার মানে ক্যান্ডিডেটের ইনকাম 100 কোটি হয়ে যাক, 1000 কোটি হয়ে যাক, কোনো কিচ্ছু আমার অসুবিধা নেই। আমার অসুবিধা হচ্ছে বাবা মায়ের ইনকাম, বা বাবার ইনকাম বা মায়ের ইনকাম বা যৌথ ইনকাম যেন 8 লাখের উপরে না হয়। বউয়ের ইনকাম হলেও কোনো অসুবিধা নেই। ওকে, এবার তবে বড়বাবুকে ইনকাম ট্রান্সফার করার আগে বাবাকে একটু ভাবতে হবে, ওই জন্য তোমার নামে দেওয়াটাই বেশি ভালো। এগ্রিকালচার ইনকাম থাকলে কিন্তু তোমার ইনকাম দেখা হবে না, তোমার শুধুমাত্র ল্যান্ড সাইজই দেখা হয়। তাই এগ্রিকালচার যাদের ইনকাম আছে, তাদের যা খুশি ইনকাম হতে পারে, তারা ফিল আপ করতে পারে। গভর্নমেন্ট জব যদি হয় তাহলে কি হবে, কিছু ক্রাইটেরিয়া আছে। 8 লাখ কিন্তু এক্ষেত্রে কনসিডার করা হয় না, তাদের ডিআর গ্রুপ দেখা হয়। ডিআর গ্রুপ মানে কি, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে তারা যখন জয়েন করেছিল তখন কোন
গ্রুপে জয়েন করেছিল সেটা দেখা হবে, জয়েন করেছিল যখন তখন কোন গ্রুপ, ঠিক আছে, মনে রেখে দিও। এখন কোন গ্রুপে কাজ করছে সেটা না। যদি তার বাবা মা কেউ, ওই জন্য ওয়ান লিখেছি, ওয়ান মানে একজন পেরেন্ট গ্রুপ এতে থাকে, তাহলে সে এনসিএল করতে কোনোদিন পারবে না। যদি দুজনেই থাকে গ্রুপ বিতে বা দুজনেই থাকে গ্রুপ বি, সরি 1 মিনিট, বোথ ইন গ্রুপ বি সিডি না, যদি দুজনেই থাকে গ্রুপ বিতে, এটা কাটা, যদি দুজনেই থাকে গ্রুপ বিতে তাহলেও সে ওবিসি এনসিএল করতে পারবে না। ইয়েস কখন? ইয়েস হচ্ছে যদি দুজনেই গ্রুপ সি বা গ্রুপ ডি তে জয়েন করেছিল তাহলে অবশ্যই পারবে। যদি একজন বিতে থাকে আর একজন সি দিতে থাকে অবশ্যই পারবে। আর যদি বোথ সিডি বলেছি মানে যদি পারবে, তার মানে যদি একজন সি অথবা ডিতে থাকে তাহলেও পারবে। তো এই ক্ষেত্রে তোমরা চেক করে নিও কার কি ক্রাইটেরিয়া আছে। যদি গভর্নমেন্ট জব থাকে তাহলে কিন্তু 8 লাখটা দেখা হয় না। 8 লাখের ক্রাইটেরিয়া হচ্ছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এইগুলো। তোমার ডিআর দেখা হবে তুমি কোন ডিপার্টমেন্টে ঢুকেছিলে। আচ্ছা, অন্য আদার জব, অন্য আদার বিজনেস করলে সেক্ষেত্রে কিন্তু তোমার বাবা মায়ের ইনকাম লেস দ্যান 8 লাখ হতে হবে, তবেই তুমি এনসিএল পাবে। এই সংক্রান্ত যদি চাও, আগেও আমার একটা ডিটেল ভিডিও আছে, তার থেকে এখন কিছু ডেটা চেঞ্জ হয়েছে, তো আমি তোমাদেরকে আরো একটা ভিডিও দিয়ে প্রোভাইড করতে পারি এনসিএল সংক্রান্ত একদম খুঁটিনাটি সমস্ত বিষয়। তো তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের এনসিএল নিয়ে আরো একটা লেটেস্ট ক্রাইটেরিয়া এখন কি চলছে সেটা নিয়ে অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারি। ওকে, ইম্পর্টেন্ট কি, তোমার যে ডিটেলস দেখা গেল তুমি আগের বার ওবিসি দিয়ে ফিল আপ করেছিলে, এবার তুমি ওবিসির মধ্যে পড়ছো না, তাহলে তুমি কি করবে, তুমি অ্যাপ্লাই করার আগে দেখবে এই টপ রাইট কর্নারে এসএসসির এইখানটাতে এই রাইট কর্নারে একটা এডিট রেজিস্ট্রেশন বলে অপশন থাকবে, সেখানে গিয়ে তোমার যা খুশি এডিট করে নিতে পারো। চাকরি পেয়ে যাওয়ার পরেই কিন্তু ডিভিতে বললে হবে না আমার এইটা আছে ওটা আছে, তো এখনই যা আছে তুমি এডিট করে নাও, সবচেয়ে ভালো। এবার অন্যবার আমরা দেখতে পেতাম, তুমি চাইলে তুমি একটা এক্সাম সেন্টার নিতে পারতে ইয়ার এর, একটা নিতে পারতে সিআর এর, এবার কিন্তু তা, এবার তুমি যদি একটা ইয়ার এর নাও তোমার বাকি এক্সাম সেন্টারগুলো ইয়ার এরই পছন্দ করতে হবে। ল্যাঙ্গুয়েজ, এবার তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যে পরীক্ষা তুমি কোন ভাষায় দেবে, ইংলিশ না হিন্দিতে। এবার তুমি এখন দেখা গেল ইংলিশ পছন্দ করলে, তার মানে কি তুমি পরীক্ষায় হিন্দিতে সুইচ করতে পারবে না? অবশ্যই পারবে, 100% পারবে। কিন্তু দেখা গেল কোনো একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা তুমি ইংলিশে সিলেক্ট করেছিলে, সেই কোশ্চেনটার হিন্দি ভাষা ভুল আছে, সেক্ষেত্রে তোমাকে 1 নাম্বারও দেওয়া হবে না। তুমি দেখা গেল পরীক্ষাতে ওটা খুলে নিয়ে হিন্দিতে উত্তর দিয়েছো, তুমি ইংলিশটা বুঝতে পাওনি, সুইচ করে হিন্দিতে উত্তর দিয়েছো, তাও তোমাকে হিন্দিতে নাম্বার দেওয়া হবে না, যেহেতু তুমি তোমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ পছন্দ করে নিয়েছো, এটা যেন মাথায় থাকে। 10th লেভেল ল্যাঙ্গুয়েজ চাইছে, বেঙ্গলি মিডিয়ামরা তোমার 10th লেভেল ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি ইংলিশ দিতে পারো, ইংলিশ মিডিয়ামে যারা পড়েছো তারা ইংলিশ। 10th তোমরা বাংলা পড়েছো কিনা সেক্ষেত্রে বাংলা, বা যদি তোমাদের হিন্দি থাকে সেক্ষেত্রে তোমরা হিন্দিও দিতে পারো। ওকে, এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি, দেখো আমরা কিন্তু গ্র্যান্ড গিভঅ্যাওয়ে করছি এবং গ্র্যান্ড গিভঅ্যাওয়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের গিভঅ্যাওয়ে 8 আমরা দিচ্ছি টোটাল 6টা বই, আরিহান্টের এই কম্পাইলেশনটা বেশ ভালো একটা বই তোমাদের জন্য, হ্যান্ড রিটেন নোট। তো তোমরা যদি চাও অবশ্যই বইটা পেতে চাও, তাহলে এই ভিডিওতে গিয়ে এই ভিডিওতে যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের উত্তর দিয়ে তোমরা অবশ্যই গিভঅ্যাওয়ে 8 এ পার্টিসিপেট করতে পারো। ওকে, এই ভিডিওর লিংক ডেসক্রিপশনে থাকবে, বা প্লেলিস্টই পুরো দিয়ে দেবো। গ্র্যান্ড গিভঅ্যাওয়ের একটা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। নো সেকশনাল কাট অফ, এই সেকশনাল কাট অফ নিয়ে দেখি চারপাশে ভিডিও হচ্ছে, কি হচ্ছে জানি না, কোনো সেকশনাল কাট অফ নেই। এমন না যে তোমাকে অঙ্কের মধ্যে 15 পেতে হবে, রিজনিং এর মধ্যে 15 পেতে হবে, জিকের মধ্যে 15 পেতে হবে তবেই তুমি পাস করবে, এমন কোনো সেকশনাল কাট অফ নেই। একদম মেক শিওর ক্লিয়ার করে নাও। ইউর ক্যান্ডিডেটের জন্য এক এক্সাম্পল নিই, 30% হচ্ছে আমাদের টোটাল কাট অফ, এই 30%টা কোনো 50-এর ওপর না, প্রিলিমসে আউট অফ 200, মানে কত, আউট অফ 200 মানে 60 তোমাকে পেতেই হবে পাস করতে। এবার বলো ইউআর ক্যান্ডিডেট হয়ে তুমি 60 পাবে না, আবার তুমি ভাবছো আমি সিবিটি দেবো, আমি প্রিলিমস দেবো, মেন্স দেবো, এরকম হয় কোনোদিন? তাই জন্য তোমাকে মানে যেটুকুই সেকশনাল কাট অফ আছে, যেটা তোমাকে পেতেই হয় পরীক্ষায়, না পেলে এসএসসি তে এই নাম্বার না পেলে সিলেকশন হয় না। ওকে, 30% ইন মেন্স মানে কি, অঙ্কে 30% পেতে হবে, রিজনিং আলাদা করে পেতে হবে না, অঙ্ক আর রিজনিং যোগ করে যে 180 নাম্বার আছে তার 30% মানে 54 পেতে হবে। আর তুমি ভাবো, তুমি অঙ্ক রিজনিং যোগ করে 54 পাবে না, বা চাকরির কি বলে স্বপ্ন দেখবে? এখানে 210, তো এই 210-এর মধ্যেও তোমাকে 30% পেতে হবে। শুধু জিকে তে 30% না, শুধু ইংলিশে 30% না, একইভাবে এটা আমাদের কম্পিউটার 30-তে, এখানেও কিন্তু তোমার এই 30-র মধ্যে 30% পেতে হবে। বোঝা গেল? তো এটাই হচ্ছে, সরি কম্পিউটার 60-তে 20টা কোশ্চেন, এরও কিন্তু 18 নাম্বার, এই 18 নাম্বার পেতেই হবে তোমাকে। যেমন আগের বার দেখেছিলে প্রচুর কোশ্চেন কঠিন হয়ে যাওয়ার ফলে অনেকে 12, 15, এমনকি 17 অব্দি পেয়েছিল, 17 অব্দি পেয়েছিল। মানে আমাদের স্কোর বুস্টার গ্রুপেরই 330-এর উপর নাম্বার ছিল, তারও সিলেকশন হয়নি। তো এটা মাথায় রাখতে হবে। নো ডিফারেন্ট ম্যাথ অর জিকে, ইটস কোনো ডিফারেন্ট কাট অফ নেই ম্যাথ জিকে এর ক্ষেত্রে। যদি কেউ দেখো এরকম কোনো বাজে জিনিস
ইউটিউবে ছড়াচ্ছে, তো অবশ্যই সেখানে আনসাবস্ক্রাইব করো এবং নিজের ভ্যালুয়েবল টাইম বাঁচাও। তো আশা করি যা যা তোমাদের ডাউট ছিল সমস্ত কিছু একটা ভিডিওতে কভার করতে পারলাম। বেশ লেন্দি একটা ভিডিও হলো। এরপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও। এখন হাইপ অপশন আছে সেটাও দিয়ে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাদের ডাউটও মিটে যাবে। আর ম্যাথ রিজনিং পড়তে চাইলে অবশ্যই ওই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করে নাও, হোয়াটসঅ্যাপ। তোমরা গিভঅ্যাওয়ে 8 এ পার্টিসিপেট করো। চলো আজকের ভিডিও এখানেই থাকছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।